আমি শালিনী মিত্রর সঙ্গে কথা বলছি তো। ব্যবসা করার সময় সবারই একটা রুল থাকে, শুধু কি আপনাদেরই রুল থাকবে? আমার নিজের কোনো রুল থাকতে পারে না? কোথায় লেখা রয়েছে শুধু বড় লোকেরা রুলস বানাতে পারে আর কেউ পারে না? ছেলেটা বেকার তর্ক করে যাচ্ছিল। একে উত্তম মধ্যম দেওয়া উচিত। চলো তো দোকানের বাইরে বের করো, ওকে আজ আমরা মজা দেখাবো। চোর কোথাকার, নির্লজ্জ, বেহায়া, ছি ছি, শেমলেস লায়ার। দোকানের আবহাওয়া ক্রমশ গরম হয়ে উঠল, সবার মধ্যেই ক্ষোভ জন্মালো। প্রত্যেকে এবার বিরক্তিতে চিৎকার করে বলতে লাগলো, আজ হয়তো সবাই ওকে শেষই করে দেবে। সবার এইসব কথা শুনে ছেলেটি সবার দিকে তাকিয়ে থ্রেট দিল, খবরদার, আমার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে দোকানে কিন্তু ভাঙচুর হয়ে যাবে। আমি শুধু একটা হাত দেব, সঙ্গে সঙ্গে জনদশেক লোক এসে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে। ছেলেটির এই অদ্ভুত আত্মবিশ্বাসে সকলে স্তম্ভিত হয়ে রইল। সবার মনে হলো ছেলেটি নিশ্চয়ই একা আসেনি, সাথে আলবাত 5-6 জন গুন্ডাকে ভাড়া করে নিয়ে এসেছে সে। ডাকলে নিশ্চয়ই তারা দোকানে এসে ভাঙচুর করবে। সেই জন্য ছেলেটির শেষ কথাগুলো শুনে সকলেই বোবা হয়ে রইল। গেট আউট, আই সেড গেট আউট, ওকে বের করে দাও এক্ষুনি। শালিনী মিত্র অত্যন্ত রেগে গিয়ে তীব্র চিৎকার করতে আরম্ভ করল। কে এই ছেলেটি? ও এত সাহস পেল কোথায়? ওর মাথার উপর কি কোনো বিশেষ ব্যক্তির হাত আছে? তাহলে সেই ব্যক্তি কে? ও কি মিত্র পরিবারের কোনো গোপন শত্রু? নীল কি এখানে থেকে এই সমস্যার সমাধান করতে পারবে? এই ঝামেলায় আদ্রিতা এবং প্রিয়াঙ্কা ফেসে যাবে কি? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ছেলেটি নীলের চোখে সরাসরি তাকিয়ে দাঁতে দাঁত চিপে রাগত অবস্থায় বলল। নীল ওর কলার এখনো ছাড়েনি। ছেলেটি জানে নীলের গায়ের জোরের কাছে ওর নিজের গায়ের জোর কিছুই না, তাই খুব জোরে নীলের হাত দুটো খামচে ধরে ঝটকা দিল। নীল এক পা পিছিয়ে যেতেই ছেলেটি নিমেষে নীলের কবল থেকে নিজেকে সরিয়ে নিল। কিছুটা দূরে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে মোবাইল বের করে ও একটা কাউকে ফোন করলো, আর তার সাথে সাথে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, দাঁড়াও, তোমাদের এবার মজা দেখাচ্ছি। তোমরা জানো না আমি কে, তোমরা জানো না আমার মাথায় কার হাত আছে। তোমাদের আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আজ যদি এই দোকান আমি বন্ধ না করিয়েছি তাহলে আমার নামও মকবুল নয়। ছেলেটির কথায় এই প্রথম উপস্থিত সকলে জানতে পারলো ওর নাম মকবুল, এমনকি নীল। কিন্তু ও ফোনে কার নাম্বার ডায়াল করলো? সে মকবুলের কি হয় এসব কিছুই অনুধাবন করতে পারলো না অ্যান্টিক শপ ওনার্সরা। সুলতান ভাই, তুমি কোথায়? দেখো না, এখানে সবাই আমাকে ঘিরে রেখেছে, ওরা সবাই আমাকে বুলি করছে। মকবুল ফোনে চিৎকার করতে লাগলো, তুমি তাড়াতাড়ি এখানে এসো, আমাকে বাঁচাও। আমি মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামে আটকে আছি। এরা আমাকে আটকে রেখেছে, বেরোতে দিচ্ছে না। ফোনের ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, সে কি, কেন, ওখানে আবার কি গন্ডগোল হলো? উপস্থিত প্রত্যেকেই ফোনের ওপাশ থেকে সুলতান ভাইয়ের গলা শুনতে পেল। যারা যারা সুলতান ভাইয়ের গলা আগে থেকে চিনত এবং সুলতান ভাইয়ের ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা ছিল, তারা নিজেরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। সন্ত্রস্ত হয়ে পরস্পর নিজেদের মধ্যে বলাবলি করলো, সুলতান ভাই, আরে এই ছেলেটা কি সুলতান ভাইয়ের কেউ হয় নাকি? আরে তোমরা কি সেই গুন্ডা সুলতানের কথা বলছো নাকি? না এটা অন্য কোনো সুলতান? গলা শুনে মনে হচ্ছে তো এই সেই সুলতান, সাক্ষাৎ ডিস্ট্রাকশন। ওহ গড, এবার কি হবে? ছেলেটাকে এত হেনস্থা করার কি দরকার ছিল? আরে আমরা কি করে জানবো ছেলেটি সুলতানের চেনা? এবার তো আর রক্ষে নেই। সকলের মনে হচ্ছিল মকবুল বুঝি সুলতানের ছোট ভাই। মকবুলকে বাঁচাতে ও সম্মান রক্ষার্থে সুলতান বুঝি এক্ষুনি ছুটে আসবে। আর প্রত্যেকেই সুলতানের তাণ্ডব সম্পর্কে পূর্ব পরিচিত। সুলতান এখন গুন্ডাগিরি ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও নিজের ভাইয়ের অপমান হলে ও নিশ্চয়ই কাউকে ছেড়ে কথা বলবে না, এর বদলা ও নেবে। আর যদি সুলতান ভাই ময়দানে নেমে নিজের রূপ ধারণ করে তাহলে তো এখানে তাণ্ডব শুরু করবে। এইসব ভেবে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। দোকানে একটা ছুটোছুটি লেগে গেল। দেখেই বোঝা যাচ্ছিল কেউ কেউ নিজেদের জিনিসপত্র গুটিয়ে এক্ষুনি দোকান থেকে পালিয়ে যেতে চায়। ওদের হাবভাব দেখে মকবুল বেশ দম্ভের সাথে বলল, কি হলো, ভয় পেয়ে গেলে? কি ভাবছো এখান থেকে পালিয়ে তোমরা বেঁচে যাবে?
সুলতান ভাইয়ের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। নীল দোকানে পায়চারি করতে করতে বিশদে ব্রেসলেটটার ব্যাপারে সবাইকে এক্সপ্লেন করতে লাগলো। কম বয়সী ছেলেটিও খুব মনোযোগ সহকারে নীলের কথাগুলো শুনছিল। ওকে দেখে মনে হলো এত কিছু বোধহয় ও নিজেও জানতো না। নীল বিশদে ব্যাখ্যা করতে থাকলো। এই ব্রেসলেটটার দুটো পেয়ারকে একসাথে দেখলেই আপনারা এর প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারতেন। আর আমার মনে হয় এই জোড়া ব্রেসলেটের দাম কোটি টাকার কম নয়। এর সৌন্দর্য এতটাই ব্যতিক্রমী যে যে কেউ এর সৌন্দর্যে মোহিত হয়ে যাবে। তবে দুর্ভাগ্যক্রমে আমাদের কাছে একটাই ব্রেসলেট আছে। নীলের মুখে এতক্ষণ ডিটেইল এক্সপ্লেনেশন শুনে উপস্থিত অনেকেই নীলকে বাহবা দিয়ে উঠল। কয়েকজন জোরে জোরে হাততালি দিল। আর যারা নীলের ক্ষমতাকে খাটো করছিল তারা বোবা হয়ে রইল। আদ্রিতা এবার বুঝতে পারলো শালিনী মিত্র কেন নীলকে এত ভরসা করে। নীলের ওয়াইফ হিসেবে আদ্রিতারও যেন গর্ব হলো। মুগ্ধ দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল আদ্রিতা। আজ কেন জানি না হঠাৎ ওর মনে হলো এতদিনেও ও নীলকে এতটুকু চিনে উঠতে পারেনি। ঠিক আছে, তাহলে ওর অ্যাকাউন্টে 80 লাখ টাকা ট্রান্সফার করে দিন। শালিনী মিত্র ওর ক্যাশিয়ারকে অর্ডার করলো। সকলেই এক্সাইটেড হয়ে পড়েছিল শালিনীর সিদ্ধান্তে। ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার করে দিল ছেলেটার অ্যাকাউন্টে। ইতিমধ্যে ছেলেটি হঠাৎ শালিনীকে বলে উঠলো, আপনি ভুল করছেন ম্যাডাম। আপনাকে কে বললো যে এই ব্রেসলেটটার দাম 80 লাখ টাকা? এটা তো আমি ওই দামে আর বেচবো না। আপনাকে এখন 2 কোটি টাকা দিতে হবে। আরে এসব কি বলছো? তোমাকে এই মাত্র 80 লাখ টাকা অলরেডি ট্রান্সফার করে দিলাম। আর তুমি তো ব্রেসলেটটা প্রথম দেখিয়ে আমাকে এই প্রাইস বলেছিলে। এখন কথার খেলাপ করছো কেন? শালিনী মিত্রর কপালে ভাঁজ পড়লো। সে একটু বিরক্ত হয়ে ছেলেটিকে কথাগুলো বলল। ছেলেটার গলার জোর এবার বেড়ে গেল। শালিনীর দিকে তাকিয়ে বলল, আপনি শোনেননি ম্যাডাম, এই দাদা এখনই কি বলল? দুটো ব্রেসলেট একসঙ্গে থাকলে কয়েক কোটি টাকাও কম পড়তো। তাহলে এই ব্রেসলেটটার দাম তো কম করে 2 কোটি টাকা হওয়া উচিত, তাই না? এখন তাই আপনাকে এই টাকা দিতেই হবে, না হলে ব্রেসলেটটা পাবেন না। এই বলেই ছেলেটি নীলের হাত থেকে ব্রেসলেটটা প্রায় ছিনিয়ে নিল। উপস্থিত সকলেই ছেলেটির এই নতুন আবদার শুনে রেগে গেল। কম বেশি সবাই প্রায় চিৎকার করে ছেলেটিকে নানা কটু কথা বলতে লাগলো। ছি ছি, কি লোভী ছেলে দেখো, এ তো দিনে দুপুরে ডাকাতি মশাই। না না, আমি বুঝতে পারছি না, তুমি তো প্রথম ব্রেসলেটটা দেখিয়ে আমাকে একটা দাম বলেছিলে, তারপর নীলের এক্সপ্লেনেশন যেই শুনলে অমনি এক কথায় 2 কোটি হয়ে গেল। এটা তো অন্যায়। তুমি এক কাজ করো, আমার এই ব্রেসলেটটা আর চাই না। তুমি আমায় 80 লাখ টাকাটা ফেরত দাও আর প্লিজ এখান থেকে চলে যাও। শালিনী মিত্র অত্যন্ত বিরক্ত হয়ে ছেলেটিকে কথাগুলো বলল। ছেলেটির ঠোঁটের কোণে একটা তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। ওকে দেখেই বোঝা যাচ্ছিল ওর নতুন কোনো প্ল্যান করছে। ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে সে বলল, ম্যাডাম, আমি বিজনেস করার সময় একটা রুল সব সময় ফলো করি। কেউ টাকা দিয়ে দিলে সেই টাকা আমি তো ফেরত দিই না। এটা আমার বিজনেস আর এটাই আমার রুল। এ নিজেকে ভাবছে কি, কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে? এত সাহস ও আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। ও জানে না ওর কি পরিণতি হবে। ওকে অ্যারেস্ট করে এক্ষুনি থানায় পাঠাও, পুলিশকে ফোন করো। সবার আগে ওর থেকে টাকাটা ফেরত নাও। উপস্থিত সকলেই ছেলেটার এই ধোঁকাবাজি দেখে রেগে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলো। প্রচন্ড কোলাহল শুরু হলো এম্পোরিয়ামে। সিকিউরিটি, একে এক্ষুনি অ্যারেস্ট করো। শালিনী মিত্র চিৎকার করে হুকুম দিল। সব থেকে বেশি শালিনী মিত্রই রিয়াক্ট করলো। নীলও এক্সপেক্ট করেনি ঘটনা প্রবাহ এত দূর বয়ে যাবে। ও বেশ রেগে গিয়ে ছেলেটির কলার খামচে ধরে বলল, এই এসব কি হচ্ছে এখানে? তুমি কি মজা পেয়েছো নাকি? ছেলেটি নীলের 2 হাত চেপে ধরে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ও চিৎকার করে বলল, দাদা বলে কি ডাকলাম মাথায় চড়ে নাচবে এখন? তোমার অনেক টাকা আছে বলে কি মাথা কিনে নিয়েছো? তোমার অনেক ক্ষমতা, তাই না? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। নীল বলল, চুপ। তুমি যদি ভাবো যে তুমি বেঁচে ফিরবে তাহলে ভুল ভাবছো। পিঠের ছাল তুলে দেবো ছোকরা। নীল রায়চৌধুরীর সামনে দাঁড়িয়ে জালিয়াতি করছো তুমি। সকলে নীলের কথাগুলো সহমত জানিয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে শুরু করলো। ওকে আজ উচিত শিক্ষা দিতে হবে। ও কোথায় দাঁড়িয়ে আছে জানে না, কাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না। অশিক্ষিত, আস্পর্ধা দেখো খালি একবার। নীলের চোখে সরাসরি তাকিয়ে ফুঁসতে ফুঁসতে ছেলেটা বলল, হ্যাঁ, আমি মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামে দাঁড়িয়ে আছি তো।